জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্বের ঐক্যের ঘোষণা। এবারে জানিয়ে দিব তুরস্ক থেকে ইসরায়েলে হামলার হুঙ্কার। আরও থাকছে সুদানের রাস্তায় পড়ে আছে শত শত লাশ, দাফন করার কেউ নেই। এদিকে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি পেন্টাগন। সব শেষে জানিয়ে দিব ফের ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার হুমকি, অন্যরা করলে আমরাও করব। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্বের ঐক্যের ঘোষণা। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র উত্তেজনা। ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ঘিরে এবার পুরো মুসলিম বিশ্ব এক কণ্ঠে নিন্দা জানিয়েছে। তুরস্ক থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত প্রতিটি মুসলিম প্রধান দেশ ঘোষণা করেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে একত্রে অবস্থান নেবে। এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় আনতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইসরায়েলের গাজা উপত্যকায় সামরিক অভিযান ও বেসামরিক হতাহতের পর মুসলিম দেশগুলোতে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই মধ্যে তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ঘোষণা দেন, ইসরায়েলের এই পদক্ষেপ মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা জাতিসংঘের জরুরি অধিবেশন আহ্বায়নের দাবি জানিয়েছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত OIC এর বিশেষ বৈঠকে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বৈঠকে অংশ নেন 57টি মুসলিম দেশের প্রতিনিধিরা। সেখানে গৃহীত প্রস্তাবে বলা হয়, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে মুসলিম বিশ্ব অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে একত্রে প্রতিক্রিয়া জানাবে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জেরুজালেম ও রামাল্লায় চলমান সংঘর্ষে ইতিমধ্যেই শতাধিক মানুষ নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং আন্তর্জাতিক মহল বলছে এর শিকার হচ্ছে নিরীহ সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলছে উত্তেজনা যেন আঞ্চলিক যুদ্ধের দিকে না যায়। আর ইউরোপীয় ইউনিয়ন দুই রাষ্ট্র সমাধান পুনরায় আলোচনার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন মুসলিম বিশ্বের এই ঐক্যবদ্ধ অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এদিকে ইসরায়েলের কৌশলগত মিত্রতা যেমন যুক্তরাষ্ট্রকে চাপে ফেলবে, অন্যদিকে তেল নির্ভর অর্থনীতিতে বৈশ্বিক বাজারেও দেখা দিতে পারে অস্থিরতা। আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে ওই ঐক্যের ঘোষণা কি বাস্তব পদক্ষেপে রূপ নেবে নাকি এটা শুধু রাজনৈতিক প্রতীকই থেকে যাবে। তুরস্ক থেকে ইসরায়েলে হামলার হুঙ্কার। ইসরায়েল একটি প্রতিহিংসামূলক অভিযানের অংশ হিসেবে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থানের উপর বিমান ও ড্রোন হামলা চালায়। এর জবাবে ইরান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও মানববিহীন বিমান হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এই ঘটনার পর তুরস্ক সরকার দ্রুত প্রতিক্রিয়া জানায়। তুরস্ক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, এই হামলা আন্তর্জাতিক আইন এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ক্ষেত্রে একটি বহুল পরিমাণে হুমকি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ইসরায়েলের এই ধরনের আইন বহির্ভূত হঠাৎ আক্রমণ শুধু ইরান নয়, পুরো অঞ্চলের জন্য বিপদ। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ ও সংস্থা এই হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক উৎস ইসরায়েলের এই কার্যক্রমকে প্রশাসন বহির্ভূত এবং উচ্চতর উত্তেজনায় উৎস হিসাবে চিহ্নিত করছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন এক সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে, যেখানে তুরস্ক নিজেকে কেবল পর্যবেক্ষক নয়, বরং ওই অঞ্চলের স্থিতিশীলতার ক্ষেত্রে সক্রিয় প্রতিবাদী দেশ হিসেবে অবস্থান করছে। এই হামলা শুধু ইরান ও ইসরায়েলের মধ্যকার বিরোধকে মূল্যায়ন করছে না, বরং এর প্রভাব তারপর তুরস্ক ও অন্যান্য মধ্যপ্রাচ্যীয় দেশগুলোর উপরও পড়ছে। তুরস্ক ইতিমধ্যেই বলছে, এ ধরনের ঘটনা যদি দ্রুত থামানো না যায় তাহলে পুরো অঞ্চলে যুদ্ধবর্ধক মনোবল গড়ে উঠতে পারে। সুদানের রাস্তায় পড়ে আছে শত শত লাশ, দাফন করার কেউ নেই। সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশের শহরে ভয়াবহ সহিংসতার পর রাস্তায় পড়ে আছে শত শত লাশ, কবর দেওয়ার মতো কেউ নেই। শহরটি গত সপ্তাহে দখল করে নেয় আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এ সময় তারা কমপক্ষে 1500 মানুষকে হত্যা করে। শুধু একটি হাসপাতালে নিহত হয় প্রায় 460 জন। জাতিসংঘ জানিয়েছে, এই শহরটিতে আটকে থাকা সাধারণ মানুষ মারাত্মক বিপদের মধ্যে আছে। অনেকেই নিহত হয়েছে, আহতরা খোলা আকাশের নিচে পড়ে আছেন। শহর থেকে প্রায়
৩৬,০০০ মানুষ ৭০ কিলোমিটারের দূরের তাবিলা শহরে পালিয়ে গেছেন, যেখানে ইতিমধ্যে ৬,৫০,০০০-এরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, দারফুরের ত্রাণ কার্যক্রম জোরদারের জন্য সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে $20 মিলিয়ন সহায়তা অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, ৪৫০ জনেরও বেশি মানুষকে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাদের মধ্যে রোগী, স্বাস্থ্যকর্মী ও বেসামরিক নাগরিক ছিলেন। সুদান বিশেষজ্ঞ শায়না লুইস বলেন, দারফুরে এ হত্যাযজ্ঞ অত্যন্ত মর্মান্তিক। আমরা 1 বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গণহত্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলাম, কিন্তু তেমন সাড়া পাওয়া যায়নি। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি এবারে পেন্টাগন। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে হোয়াইট হাউসের সবুজ সংকেত দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এই দপ্তরটির ধারণা, এই সরবরাহ যুক্তরাষ্ট্রের টমাহক মজুতির উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 3 মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তা তথ্য জানিয়েছে খবর সিএনএনের। এর আগে গত অক্টোবর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দিতে চান না। কারণ হিসেবে তখন তিনি বলেছিলেন, আমাদের দেশকে রক্ষা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা কাউকে দিতে চাই না। পেন্টাগনের জয়েন্ট স্টাফ তাদের মূল্যায়ন হোয়াইট হাউসকে অক্টোবর মাসেই জানিয়েছিল ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের ঠিক আগে। জেলেনস্কি রাশিয়ার অভ্যন্তরে আরও কার্যকরভাবে তেল ও জ্বালানি স্থাপনাগুলোয় আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের জন্য জোরালোভাবে অনুরোধ করে আসছিলেন। টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ১,৬০০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের এই মূল্যায়ন ইউরোপীয় মিত্রদের উৎসাহিত করছে। 2 ইউরোপীয় কর্মকর্তা বলেন, এখন ক্ষেপণাস্ত্র সরবরাহ না করার পক্ষে যুক্তরাষ্ট্রের অজুহাত দেখানোর মতো তেমন আর কিছু নেই বলে তারা মনে করেন। জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েকদিন আগে ট্রাম্প নিজেও বলেছিলেন যুক্তরাষ্ট্রের কাছে অনেক টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে যা তারা ইউক্রেনকে দিতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কয়েকদিন পর তার মনোভাব পরিবর্তন করেন, এতে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা অবাক হন। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই টমাহক ক্ষেপণাস্ত্রগুলো প্রয়োজন। এরপর রুদ্ধদ্বার বৈঠকে তিনি জেলেনস্কিকে জানান, যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র দেবে না, অন্তত এই মুহূর্তে নয়। ফের ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার হুমকি, অন্যরা করলে আমরাও করব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। তবে স্নায়ু যুদ্ধের সময় প্রচলিত ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা এর অন্তর্ভুক্ত হবে কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর তিনি দেননি। ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প পাম বিচ, ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রা করার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদেরকে বলেন, খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন, কিন্তু আমরা কিছু পরীক্ষা করতে যাচ্ছি। তিনি আরো বলেন, অন্যান্য দেশগুলো যদি তা করে, তারা যদি করতে থাকে আমরাও করব, ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেন তিনি ৩৩ বছর বন্ধ থাকার পর মার্কিন সামরিক বাহিনীকে অবিলম্বে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপটি প্রতিদ্বন্দ্বী পারমাণবিক শক্তি চীন ও রাশিয়ার প্রতি একটি বার্তা বলে মনে করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন তার মেরিন ওয়ান হেলিকপ্টারে চড়ে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাণিজ্য আলোচনার জন্য যাচ্ছিলেন, তখন ট্রুথ সোশ্যালে তিনি এই অপ্রত্যাশিত ঘোষণা দেন। ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক বিস্ফোরক পরীক্ষা, যা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা পরিচালিত হবে, নাকি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের ফ্লাইট পরীক্ষার কথা বলছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। উত্তর কোরিয়া ছাড়াও অন্য কোনো পারমাণবিক শক্তি 25 বছরেরও বেশি সময় ধরে বিস্ফোরক পারমাণবিক পরীক্ষা চালায়নি।